আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা সমাধান করছিলাম আমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী সৃজনশীল প্রশ্নগুলো এবং সেই ধারাবাহিকতায় আমরা এখন সমাধান করব আমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের ৬ নম্বর সৃজনশীল প্রশ্নটি। খেয়াল করে দেখো আমাদের ৬ নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলেছে সাকিব আল হাসান ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ১৫ লক্ষ টাকা এবং ব্যাংক জমা ৭,২০,০০০ টাকা নিয়ে সাকিব আল হাসান নামের একটি রেস্টুরেন্ট চালু করেন। উক্ত মাসে তার রেস্টুরেন্টে সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। দেখো, আমি যখনই কোনো একটা অঙ্কের উত্তর করতে যাব তখনই সবার প্রথম আমার যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ওই প্রতিষ্ঠানটার ধরনটা কি, অর্থাৎ ওই প্রতিষ্ঠানটা কি ধরনের প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানটা কি ধরনের প্রতিষ্ঠান ওইটার উপর ভিত্তি করে আসলে আমাদের লেনদেনগুলোকে আমরা বিবেচনা করব। যেমন যদি একটা আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়, একটা আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র কেনা এটা কিন্তু একটা পণ্যদ্রব্য কেনার মতো, তাই না? আবার একটা মুদির দোকানের জন্য যেমন চাল ডাল আলু পেঁয়াজ দুধ ডিম এগুলো বিক্রি করা তার জন্য যেমন একটা আয়, একটা রেস্টুরেন্টের জন্য কিন্তু মানুষকে খাবার খাইয়ে টাকা উপার্জন করা একটা আয়। আবার একজন উকিলের জন্য সেবা প্রদান করা, মক্কেলদেরকে আইনি সেবা প্রদান করার মাধ্যমে সে কিন্তু আয় করে, তাই না? তাহলে ব্যবসায়ের বিবেচনায় তার কিন্তু ট্রানজ্যাকশনগুলো চেঞ্জ হইতে থাকে, তার কিন্তু ট্রানজ্যাকশনগুলো পরিবর্তন হইতে থাকে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি এখানে একটু দেখি, আমাকে বলছে ৫ তারিখে গ্রাহকদের সেবা প্রদান ৭৫,০০০ টাকা, ৯ তারিখে বলছে যে চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান ৪০,০০০ টাকা, ১১ তারিখে বলছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো ১২,০০০ টাকা, ২১ তারিখে বলছে ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো ১৭,০০০ টাকা, ২৮ তারিখে বলছে গ্রাহককে ধারে ১,৭৫,০০০ টাকার সেবা প্রদান, ৩০ তারিখে বলছে ২৮ তারিখে গ্রাহকের প্রদত্ত সেবার বিল প্রাপ্তি। আচ্ছা, তার মানে ২৮ তারিখে যেটা গ্রাহককে ১,৭৫,০০০ টাকা ধারে আমি সেবা দিছিলাম ওইটা আমি আবার ৩০ তারিখে পায়ে গেছি, তাই না? এরপরে ৩১ তারিখে বলছে অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ ১০,০০০ টাকা। ওকে, আমার ক নম্বর প্রশ্নটা আমি দেখব। বলেছে অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। অপরিশোধিত, অপরিশোধিত মানে কি? অপরিশোধিত আনপেইড মানে হচ্ছে যেটা আমি এখনো পরিশোধ করি নাই। অপরিশোধিত মানে কি? আমি এখনো এটা পরিশোধ করি নাই, তাই না? আচ্ছা, তার মানে আমার কাছে জানতে চাইছে আমি অফিস সাপ্লাইজের কত টাকা এখনো পরিশোধ করি নাই। আমার কাছে জানতে চাইছে কি অফিস সাপ্লাইজের কত টাকা আমি এখনো পরিশোধ করি নাই, এটা আমার কাছে জানতে চাইছে, তাই না? তাহলে এখানে আমি যদি একটু খেয়াল করে দেখি, আমাকে চলে যাইতে হবে ২১ তারিখের লেনদেনে। ২১ তারিখের লেনদেনে আমি অফিস সাপ্লাইজ ক্রয় করছিলাম ১৭,০০০ টাকা দিয়ে। কিভাবে ক্রয় করছিলাম? ধারে বা বাকিতে। তার মানে আমি ১৭,০০০ টাকার অফিস সাপ্লাইজ নিয়ে আসছি, অফিস সাপ্লাইজ আমি ১৭,০০০ টাকার কিনে নিয়ে আসছি, তাহলে টাকা দিইনি এখনো। তার মানে ২১ তারিখে অফিস সাপ্লাইজ বাবদ ১৭,০০০ টাকাই অপরিশোধিত ছিল। কত টাকায়? ১৭,০০০ টাকাই আমার জন্য অপরিশোধিত ছিল। আচ্ছা, এর মধ্যে আমি ৩১ তারিখে এসে অফিস সাপ্লাইজের মূল্য ১০,০০০ টাকা পরিশোধ করে ফেলছি। তার মানে ঘটনাটা কি ভাইয়া? ঘটনাটা হচ্ছে এই যে আমি অফিস সাপ্লাইজ কিনছিলাম ১৭,০০০ টাকা দিয়ে, পুরাটাই বাকিতে। একটা নির্দিষ্ট সময় পরে বাকি ১০,০০০ টাকা শোধ করে ফেলছি। তাহলে এখন আমি শোধ করি নাই কত টাকা? ৭,০০০ টাকা আমি এখনো শোধ করি নাই। ৭,০০০ টাকা এখনো আমি পরিশোধ করি নাই। কথাটা কি বুঝাইতে পারছি? ৭,০০০ টাকা আমি এখনো পরিশোধ করি নাই। কি করি নাই ভাইয়া? পরিশোধ করি নাই। তাহলে এই যে অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য কত টাকা? ৭,০০০। আরেকবার বলতেছি, আমি ১৭,০০০ টাকা দিয়ে কিনছিলাম বাকিতে। কিভাবে? বাকিতে। কেনার পরে আমি ১ টাকাও দেইনি। কেনার পরে আমি তারে ১ টাকাও দেই নাই। তা টাকা দিতে হবে না? হ্যাঁ, টাকা দিছি আমি। কত টাকা? ৩১ তারিখে এসে আমি ১০,০০০ টাকা দিছি। তাহলে কিনছিলাম ১৭,০০০ টাকা পুরাটাই বাকি,
10,000 টাকা আমি শোধ করছি, তাহলে শোধ করি নাই কত টাকা, পরিশোধ করি নাই কত টাকা, 7,000 টাকা। তাহলে এই 7,000 টাকাই আমার জন্য অপরিশোধিত, 7,000 টাকাই আমার জন্য অপরিশোধিত। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, এরপরে দেখো কি বলছে আমাদেরকে, খ নম্বরে বলছে 9 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ভাউচার প্রস্তুত করো। ভাইয়া 9 তারিখের লেনদেনটা কি দেওয়া আছে এইটা আগে আমি একটু দেখি। 9 তারিখের লেনদেনটা কি দেওয়া আছে এটা আমি একটু দেখে নিই। হ্যাঁ, 9 তারিখ, এই যে 9 তারিখ, 9 তারিখে কি বলছে, চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান। 9 তারিখে কি বলছে, চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান। এই ভাড়া এটা কি আমার জন্য একটা ব্যয়বাচক লেনদেন না? এই ভাড়া এটা কি আমার জন্য একটা ব্যয়বাচক লেনদেন না? খেয়াল করে ভাইয়া, ভাড়া এটা আমার জন্য একটা কিবাচক লেনদেন ভাইয়া, ব্যয়বাচক লেনদেন। কিবাচক লেনদেন? ব্যয়বাচক লেনদেন। ব্যয়ের সাপেক্ষে যদি কোনো ভাউচার প্রস্তুত করতে হয় সেটার নাম হচ্ছে আমার ডেবিট ভাউচার। ভাই খেয়াল করো, ব্যয়ের সাপেক্ষে যদি আমার কোনো ভাউচার তৈরি করতে হয়, যদি কোনো ভাউচার প্রস্তুত করতে হয়, সেটা আমার জন্য কি, সেটা আমার জন্য ডেবিট ভাউচার। সেটা আমার জন্য কি ভাউচার? সেটা আমার জন্য ডেবিট ভাউচার। কথা কি বুঝাইতে পারছি? তার মানে আমি যদি 9 তারিখে একটা ডেবিট ভাউচার তৈরি করে দেই তাহলে আমার জন্য ঝামেলা শেষ। তুমি আমার বলো ডেবিট ভাউচারটা আমি তোমার কি বোঝাবো? ডেবিট ভাউচারের ছকটা মুখস্থ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছক মুখস্থ রাখবা, মনে রাখবা ডেবিট ভাউচার বা ক্রেডিট ভাউচারে স্বাক্ষর হয় 4 জনের। এরপর আমি একবার দেখাই দিব ছকটা, এটা নিয়ে চিন্তা করার কারণ নাই। বাট সত্যি কথা তোমাকে আমি বলছি, ক্যাশ চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট, এই 6টা লেনদেনের প্রামাণ্য দলিল তুমি মুখস্থ রাখো ভাইয়া। লেনদেনের এগুলোর কাজগুলো একটু দেখো, এগুলো থেকে এমসিকিউ কিছু আসে, ওইগুলো একটু আমাদের পাঠ্য বইয়ের টাইপ ভিত্তিক, আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের টাইপ ভিত্তিক এমসিকিউগুলো দেখো, এগুলো সম্পর্কিত। এই অধ্যায় থেকে তুমি চোখ বন্ধ করে 10 নাম্বার পাবা। এই 6টা প্রামাণ্য দলিল থেকে 10 নাম্বার তুমি কমন পাবা, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ 10 নাম্বার কমন পাবা। ওকে, তাহলে খ নাম্বারটা আমরা একবার ছকটা দেখে নিব। নে, গ নাম্বারে বলছে 1-5, তাহলে হচ্ছে 1 তারিখ, তো এই যে 1-5-11-28 তারিখের লেনদেনগুলোর জন্য আর্থিক অবস্থার উপর লেনদেনের প্রভাব দেখাও। সোজা কথা হচ্ছে এখানে আমাকে প্রমাণ করতে বলছে এ সমান সমান এল প্লাস ও ই। বিবরণী ছক করব। এই কি করব ভাইয়া? বিবরণী ছক করব, ট্যাবুলার ছক করব। এন্ড আমি তো বিবরণী ছক তোমাকে সহজে করাবো না, আমি কি করব, ছকটা তোমাদের দিয়েই করাবো। আমি তোমাকে পুরো লেনদেনগুলো ভাইঙা বোঝাবো, একটু মনোযোগ দিয়ে বোঝো। 1 তারিখে আমরা আসবো। 1 তারিখে কাহিনী কি হয়েছে, 15 লক্ষ টাকা নগদ ও ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে সাকিব আল হাসান একটি রেস্টুরেন্ট ব্যবসায় চালু করেন। তাহলে মালিক ব্যবসায় শুরু করার জন্য, খেয়াল করে ভাইয়া, মালিক ব্যবসায় শুরু করার জন্য নগদ দিছে কত টাকা? এই মালিক ব্যবসায় শুরু করার জন্য নগদ টাকা দিছে। তাইলে মালিক যদি ব্যবসায় নগদ টাকা দেয়, আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ বাড়ে, তাহলে নগদান হিসাব কি হবে? ডেবিট। নগদান হিসাব কি হবে? ডেবিট। কত টাকা ডেবিট ভাইয়া? এই কত টাকা ডেবিট? 15 লক্ষ। এক, এই কত টাকা ডেবিট? 1 2 3 4 5, 15 লক্ষ টাকা। খেয়াল করো, নগদান আমার জন্য একটা সম্পদ, নগদান আমার জন্য একটা সম্পদ, তাই না? তাহলে আমি নগদ টাকা পাইছি, মালিক তো ব্যবসায় টাকা দিয়েছে, তাই না? তাহলে মালিক টাকা দিলে কে পায়? ব্যবসা প্রতিষ্ঠান পায়। তাহলে ব্যবসায় টাকা বাড়ছে, কি বাড়ছে? নগদ টাকা বাড়ছে। এবং ব্যবসায় যদি নগদ টাকা বাড়ে, নগদ টাকা একটা সম্পদ, সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়। এই জন্য আমরা লিখলাম নগদান হিসাব ডেবিট। তার মানে কি হয়েছে, আমার সম্পদ বৃদ্ধি পাইছে, এ বৃদ্ধি। বোঝা গেছে কথা? মালিক কি দিচ্ছে? ব্যাংক জমা দিচ্ছে 7,20,000 টাকা। তাহলে ব্যাংক জমাও তো আমার জন্য একটা সম্পদ, তাই না? ব্যাংক জমাও কিন্তু আমার জন্য একটা সম্পদ। তাহলে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব কি? ডেবিট। কত টাকা ভাইয়া? 7 লক্ষ, 1 2 3 4, 7,20,000 টাকা। ব্যাংক হিসাব এইটাও আমার জন্য একটা সম্পদ, ব্যাংক হিসাব এইটাও আমার জন্য একটা সম্পদ। ব্যাংকের টাকাও তো আমার বাড়ছে, তাই না? তো ব্যাংকের টাকা বাড়লে, সম্পদ বাড়লে কি করি? ডেবিট করি। করে দিছি ডেবিট। কত টাকা? 7,20,000 টাকা। সম্পত্তি বাড়ছে, তাহলে এখানে আমি লিখে দিলাম এ বৃদ্ধি। এখানে আমি লিখে দিলাম কি বৃদ্ধি? এ বৃদ্ধি। কি বৃদ্ধি? এ বৃদ্ধি। ওকে,
15,00,000 টাকা নগদ, 7,20,000 টাকা হচ্ছে ব্যাংকে জমা। 1 2 3 4 5, 15,00,000 যোগ 7,00,000, 1 2 3 4, 7,20,000, দুটো যোগ করলে কত আসে? এই বেশি লিখে ফেলছি আমি, দাঁড়াও। 15,00,000 1 2 3 4 5, হ্যাঁ 15,00,000 যোগ 7,00,000 1 2 3 4, 7,20,000, হ্যাঁ তাহলে আসবে কত? 22,20,000 টাকা। এই 22,20,000 টাকা কে দিছে আমাকে? মালিক দিছে। মালিক যদি ব্যবসায়ী কিছু দেয় সেটাকে আমরা কি নামে জানি? মূলধন নামে জানি। মালিক ব্যবসায়ী কিছু দিছে আমার জন্য, এটা আমার জন্য মূলধন। মালিক ব্যবসায়ী থেকে কিছু নিয়ে গেছে, এটা আমার জন্য উত্তোলন, তাই না? তাহলে মালিক এখানে দিছে, তাহলে এটা আমার জন্য মূলধন। তাহলে আমি এখানে লিখবো মূলধন হিসাব, আমি এখানে লিখবো কি? মূলধন হিসাব ক্রেডিট। কত টাকা মূলধন হিসাবে ক্রেডিট? 22,20,000 টাকা। 22,00,000 1 2 3 4, 22,20,000 টাকা। ভালো কথা, এই পর্যন্ত আমি বুঝছি। এন্ড টাকাটা কে দিছে? মালিক। তাহলে মালিক ব্যবসায়ে টাকা দিলে মালিকের ব্যবসায়ে মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়। আমরা সবাই জানি মূলধন ও আয়ের পরিমাণ বাড়লে, মূলধন ও আয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে। মূলধন ও আয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে। তাহলে এখানে কি হবে? ও ই বৃদ্ধি। এখানে কি হবে? ও ই বৃদ্ধি। তো আমি লিখে দিলাম ও ই বৃদ্ধি। খুব একটা কঠিন না কিন্তু, লিখেছি ও ই বৃদ্ধি। ভালো কথা, এইটুকু আমি বুঝলাম। এরপর আমাকে কি বলছে? 5 তারিখের লেনদেন বলছে। 5 তারিখে বলা আছে গ্রাহককে সেবা প্রদান 75,000 টাকা। কিচ্ছু বোঝার দরকার নাই তোমার। তুমি কি এইটুকু বুঝতে পারতেছো যে তুমি কোন একজন ব্যক্তিকে সেবা দিছো? ভাইয়া তুমি কি এইটা বুঝতে পারতেছো যে তুমি কোন একজন ব্যক্তিকে সেবা দিছো? ভাই তুমি কি এইটুকু বুঝতে পারতেছো যে তুমি কি করছো? তুমি কোন একজন ব্যক্তিকে সেবা দিছো, তাই না? তো আমি যদি কাউকে সেবা দিই, সেবা দেওয়ার ফলে আমি 75,000 টাকা পাইছি, তাহলে আমার নগদ টাকা বাড়ছে 75,000। কিচ্ছু বোঝার দরকার নাই। নগদ টাকা বাড়ছে কত? 75,000 টাকা। তাহলে আমি এখানে লিখি নগদান হিসাব। নগদান হিসাব কি? সম্পদ, সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়। তো আমি লিখলাম নগদান হিসাব ডেবিট। কত টাকা ডেবিট? 75,000 টাকা। তাহলে নগদ টাকা একটা সম্পদ না? সম্পদ বৃদ্ধি পাইছে, তাহলে আমি এখানে বলতে পারি এ বৃদ্ধি। সম্পদ বৃদ্ধি পাইছে, আমি তাহলে বলতে পারি কি? এ বৃদ্ধি, তাই না? আচ্ছা, এরপরে এই টাকাটা আমি পাইছি কেন? এই টাকাটা আমি পাইছি গ্রাহককে সেবা প্রদান করার মাধ্যমে। একটা রেস্টুরেন্টের ব্যবসায়ের কাজই হচ্ছে সেবা প্রদান, মানে খাবার বিক্রি করা আর কি, তাই না? তাহলে তার যেহেতু আয় বৃদ্ধি পাইছে, তার আয়টাকে আমি বলতে পারি সেবা আয় হিসাব। কি বলতে পারি ভাইয়া? বলতে পারি সেবা আয় হিসাব। আয়ের পরিমাণ বাড়ছে, আয় বাড়লে সেটাকে ক্রেডিট করে দিতে হয়, তাই না? কত টাকা? 75,000 টাকা। ওকে, আয় বাড়লে কি হয় ভাইয়া? আমি কি বলছি? মূলধন এবং আয়ের পরিমাণ যদি বাড়ে মালিকানা সত্ত্বের পরিমাণও বাড়বে। আমার ব্যবসায়ে মূলধন অথবা আয়ের পরিমাণ বাড়ছে, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমার কি হবে? এখানে আমার ও ই বৃদ্ধি পাবে। এখানে আমার কি হবে ভাইয়া? এখানে আমার ও ই বৃদ্ধি পাবে। তাহলে আমি এখানে ও ই বাড়ায় দিছি। আমি এখানে ও ই বাড়ায় দিলাম, বৃদ্ধি পাইছে আমি বাড়ায় দিছি। কোনো সমস্যা আছে? ওকে, 5 তারিখের পরে ভাইয়া চলে যাব আমরা লেনদেন নাম্বার 11 তারিখ। 11 তারিখে কি বলছে? বিজ্ঞাপন বাবদ পরিশোধ 12,000 টাকা। লেনদেন নাম্বার 11। আমি 11 নম্বর লেনদেনে কি করছি ভাইয়া? আমি 11 নম্বর লেনদেনে, হ্যাঁ আমি 11 নম্বর লেনদেনে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করছি। তার মানে আমার প্রশ্নে বিজ্ঞাপন নামে ব্যয়ের পরিমাণ বাড়ছে। বিজ্ঞাপন একটা ব্যয়, ব্যয় হিসাব বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়। কত টাকা ভাইয়া? 12,000 টাকা। তাহলে এইখানে আমার ব্যয় বাড়ছে, ব্যয় বাড়লে আমার মালিকানা সত্ত্ব কমে, তাহলে আমি বলতে পারি ও ই হ্রাস। কথা বুঝছো ভাইয়া? বিজ্ঞাপন আমার জন্য একটা ব্যয়, বিজ্ঞাপন আমার জন্য কি? একটা ব্যয়। এখানে আমার কি হয়েছে? বিজ্ঞাপন নামে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। এখানে আমার কি হয়েছে? বিজ্ঞাপন নামে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। ব্যয় বাড়লে আমার মালিকানা সত্ত্ব কমে যায়, তো এখানে আমি লিখে দিলাম ও ই হ্রাস। এখানে আমি লিখে দিলাম ও ই হ্রাস। কথা কি বোঝা গেছে ভাইয়া? ওকে, এই পর্যন্ত আমি বুঝলাম। এরপরে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করার জন্য আমার কাছ থেকে কি চলে গেছে? নগদ টাকা। বিজ্ঞাপন বাবদ পরিশোধ করার ফলে
আমার কাছ থেকে কি চলে গেছে? নগদ টাকা চলে গেছে। কি চলে গেছে? নগদ টাকা চলে গেছে। তাইলে নগদ টাকা একটা সম্পদ, যদি এটা আমার কাছ থেকে চলে যায় তাহলে নগদান হিসাব আমি কি করে দিব? ক্রেডিট করে দিব। সম্পদ কমে গেলে ক্রেডিট করে দিতে হয়। কত টাকা ক্রেডিট হবে ভাইয়া? 12,000 টাকা। 12,000 টাকা, তার মানে সম্পত্তি কমে গেছে, এ হ্রাস পাবে। সম্পত্তি কমে গেছে, কি হবে? এ হ্রাস পাবে, তাই না? ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। এরপরে 11 তারিখের পরে আমার 28 তারিখের লেনদেন। 11 তারিখের পরে কত? 28 তারিখ। কি বলছে ভাইয়া? বলছে গ্রাহককে ধারে 1,75,000 টাকার সেবা প্রদান। আচ্ছা দেখো, এখানে আমি কি করছি? সেবা দিছি। এখানে আমি সেবা দিছি। কিভাবে? ধারে দিছি। কিভাবে দিছি? বাকিতে দিছি। কিভাবে দিছি? টাকা ছাড়া সেবা দিছি আমি। তার মানে আমি এখন টাকা পাই নাই, আমার এসে বলছে ভবিষ্যতে টাকা দিবে। এই যে ভবিষ্যতে আমি কারো কাছ থেকে টাকা পাবো, আমি ব্যবসা প্রতিষ্ঠান ভবিষ্যতে কারো কাছ থেকে টাকা পাবো, তার নাম হচ্ছে প্রাপ্য হিসাব। তার নাম হচ্ছে প্রাপ্য হিসাব। ইংরেজিতে আমরা বলি অ্যাকাউন্টস রিসিভেবল। ভবিষ্যতে আমি টাকা পাবো। তাহলে এই যে ভবিষ্যতে আমি কারো কাছ থেকে টাকা পাবো, এটা আমার জন্য একটা সম্পদ। তাহলে আমার ব্যবসায়ে প্রাপ্য হিসাব নামে সম্পত্তির পরিমাণ বাড়ছে। আমার ব্যবসায়ে প্রাপ্য হিসাব নামে সম্পত্তির পরিমাণ বাড়ছে। কত টাকা বাড়ছে ভাইয়া? 1,75,000 টাকা বাড়ছে। 1,75,000 টাকা বাড়ছে। তাহলে মানে আমি বলতে পারি এখানে এ বৃদ্ধি। কি বলতে পারি? এ বৃদ্ধি। ভালো কথা ভাইয়া, ভালো কথা। এই যে এই টাকাটা আমি ভবিষ্যতে পাবো, তার মানে প্রাপ্য হিসাব ডেবিট, সম্পত্তি বাড়ছে, এ বৃদ্ধি। ওকে, এরপরে কাহিনী কি? যেহেতু আমি সেবা প্রদান করছি, ধারে প্রদান করি, বাকিতে করি, ব্যাংকে করি, চেকে প্রদান করি। সেবা প্রদান করা মানে সেবা আয় বাড়বে। সেবা আয় একটা আয় বাড়লে ক্রেডিট করতে হয়। 1,75,000 টাকা বাড়বে। আয় বৃদ্ধি পাইলে মনে রাখা লাগবে, মূলধন ও আয়ের পরিমাণ যদি আমার ব্যবসায় বৃদ্ধি পায়, যদি আমার ব্যবসায় বাড়ে, তাহলে সেটাকে আমরা কি করে দেই? সেটাকে আমরা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে বলে ধরে নিই। তার কারণ মূলধন ও আয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। মূলধন ও আয়ের পরিমাণ যদি বাড়ে, তাহলে আমরা ধরেই নেই আমার ব্যবসায়ে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে এখানে আমি বলতে পারি কি? ও ই বৃদ্ধি। ও ই বৃদ্ধি। ভালো কথা। আমরা সব ব্যাখ্যা সব বুঝলাম। এখন হিসাব সমীকরণের প্রভাবটা কেমনে দিব, মানে অঙ্ক কেমনে করবো? দেখো ভাইয়া, আমি দেখাই দিব, এরপরে এখন একটু তুমি দেখো, বোঝার চেষ্টা করো। আগে বোঝার চেষ্টা করো, না বুঝলে আমি আসি, বইয়ের মধ্যে উত্তর আছে, এত টেনশনের কিছু নাই। বোঝাটা হচ্ছে মেইন ফ্যাক্ট। দেখো ভাইয়া, আমি কি করব? 1 তারিখের লেনদেনে নগদ নামের সম্পত্তি বাড়ায় দিব, ব্যাংক নামের সম্পত্তি বাড়ায় দিব এবং মালিকানা সত্ত্ব বাড়ায় দিব। কত? নগদ বাড়বে 15 লক্ষ, ব্যাংক বাড়বে 7,20,000, মূলধন বা মালিকানা সত্ত্ব বাড়বে 22,20,000 টাকা। 5 তারিখে গিয়ে আমার নগদ নামের সম্পত্তি বাড়বে 75,000 টাকা, মালিকানা সত্ত্ব বাড়বে 75,000 টাকা। 11 তারিখে গিয়ে আমার মালিকানা সত্ত্ব কমে যাবে 12,000 টাকা, নগদ নামের সম্পত্তি কমে যাবে 12,000 টাকা। 28 তারিখে গিয়ে আমার নগদ নামের সম্পত্তি বাড়বে 17,500 টাকা, নগদ না, প্রাপ্য হিসাব নামে সম্পত্তি বাড়বে 17,000 বা 1,75,000 টাকা, 1,75,000 টাকা। তারপরে হচ্ছে আমার মালিকানা সত্ত্ব বাড়বে 1,75,000 টাকা। খুব কি কঠিন কিছু মনে হয়? খুব, কিন্তু ভাইয়া আমি বারবার বলতেছি, তুমি লেনদেনটাকে বিশ্লেষণ করা শেখো। এই তুমি লেনদেনটাকে কি করা শেখো? বিশ্লেষণ করা শেখো। যখন তুমি লেনদেনকে বিশ্লেষণ করতে পারবা, যখন তুমি লেনদেনকে আইডেন্টিফাই করতে পারবা, ব্যাখ্যা করতে পারবা, তখন তুমি অঙ্ক করতে পারবা। আমি তোমাদেরকে এই লেনদেনটা বিশ্লেষণ করা শেখাচ্ছি, অ্যানালাইসিস করাটা শেখাচ্ছি, পক্ষগুলা কিভাবে প্রভাবিত করে সেই জিনিসটা তোমাকে শেখাচ্ছি। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এতটুকু যদি আমি বুঝে যাই, তাহলে আমার মনে হয় না অঙ্কে কারো অসুবিধা থাকতে পারে। এরপর আমি একটু দেখায় দেই। অপরিশোধিত মূল্য 7,000 টাকা, 7,000 টাকা আছে। একটা ডেবিট ভাউচার করতে বলছিল, ডেবিট ভাউচার করবে। ডেবিট ভাউচারের চেহারাটা এমন, ডেবিট ভাউচার আমার বোঝানোর কিছু নাই, ছক মুখস্থ রাখা লাগবে। ডেবিট ভাউচারে ছক মুখস্থ রাখা লাগবে। ওকে,
ওকে, এই অঙ্কটাই দেখো, এই অঙ্কটাই তো আমরা কাহিনী করতেছিলাম এতক্ষণ, তাই না? প্রথম লেনদেনে কি বলছি, নগদ বাড়বে 15 লক্ষ, ব্যাংক বাড়বে 7,20,000, তাহলে মালিকানা সত্ত্ব বাড়বে 22,20,000 টাকা। ওকে, এরপরে কি হবে ভাইয়া, এরপরে আমার হচ্ছে নগদ বাড়বে 75,000 টাকা, সেবা প্রদান করছিলাম, মালিকানা সত্ত্ব বাড়বে 75,000 টাকা, তাই না? আচ্ছা, এরপর আমি কি করছিলাম, কোন একটা কিছু ক্রয় করছিলাম বা ব্যয় প্রদান করছিলাম, 12,000 টাকা নগদ কমে যাবে, 12,000 টাকার মালিকানা সত্ত্ব কমে যাবে। ধারে আমি সেবা প্রদান করছিলাম, প্রাপ্য হিসাব বাড়বে আর মালিকানা সত্ত্ব বাড়বে। যোগ বিয়োগ করা তোমার কাজ, যোগ বিয়োগ করা ক্যালকুলেটরের কাজ। যোগ বিয়োগ তোমাকে করতে হবে, যোগ বিয়োগ তোমাকে করতে পারতে হবে। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে দেখো, আমরা খুব সুন্দর করে আমাদের পাঠ্য বইয়ের যেই 6 নম্বর সৃজনশীলটা রয়েছে সেটা আমরা খুব সুন্দর করে বুঝেছি, করি নাই? সুন্দর করে বুঝেছি। করবা তোমরা, শিখবা তোমরা, পরীক্ষা দিবা তোমরা, শেখানোর দায়িত্বটা হচ্ছে আমার, অঙ্ক শেখানোর দায়িত্বটা আমার, আমি সেই দায়িত্বটা পালনের চেষ্টা করছি। তাহলে ভাইয়া, তোমরা যারা যারা পরিশ্রম করছো, আমি সকল পরিশ্রমী ছাত্রছাত্রীদেরকে শুভকামনা জানাচ্ছি। আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের পরিশ্রমের একটা উত্তম প্রতিদান তোমাদেরকে দান করবেন। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।